ওকে, সো আমরা সেম স্লাইড থেকে লাস্ট ক্লাসে যে স্লাইডটা শুরু করেছিলাম, সেই স্লাইড থেকেই লাস্টের অংশটুকু থেকে কন্টিনিউ শুরু করব। এখানে বেসিক্যালি যে জিনিসগুলো আছে সেগুলো রিলেটিভলি খুবই ইজি। আমরা আগেই বলেছিলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপেক্টে আমাদের প্রয়োজন এরকম কোনো জিনিসই আমরা শুধু এই সেন্ট্রয়েড অথবা মুভমেন্ট অফ ইনার্শিয়াতে ব্যবহার করবো। সো এখানে একটা টি শেপ দেখা যাচ্ছে। আমরা টি বিমের জন্য বা অনেক ধরনের স্ট্রাকচারের মধ্যে আমাদের এক্সটেন্ডেড পোর্শন থাকে। এটা ওয়েভ হতে পারে, এটা ফ্লেঞ্জ হতে পারে। এই ধরনের স্ট্রাকচার গুলোর জন্য সেন্ট্রয়েড বা মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের প্রায় সময় ক্যালকুলেশনের প্রয়োজন হয়। তো সেই পারপাসে এখানে আমাদের একটা টি শেপের স্ট্রাকচার দেয়া আছে। এই স্ট্রাকচারের জন্য আমরা কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয় সেটা শিখবো। লাস্ট ক্লাসে আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রি, অ্যান্টি সিমেট্রি। যদি আমাদের কোনো একটি স্ট্রাকচারকে একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমরা কাটি এবং বোথ সাইডে এটা মিরর হয় বা সেম হয়, সেই ধরনের স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে সিমেট্রিক্যাল স্ট্রাকচার। এখানে আমাদের যে টি টি বিমটা দেখা যাচ্ছে, এই টি বিমটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মাঝখান দিয়ে এটা কেটে ফেলি এই তাহলে সেটা ভিডিও কলে দেখো টোটালি তানভীর, কঠিন বলো বাবা, ভিডিওতে যাও একজন গেঞ্জি মেঞ্জি খুলে সরিষার তেল না যারা খেয়ে আমরা মুড়ি মুড়ি বার করে। পিন্টু ভাই একটু মিউট করবেন প্লিজ। দুঃখিত স্যার, স্যার আপনি সকলের উদ্দেশ্যে কন্টিনিউ করেন। স্যার একটু কথা বলতে চাচ্ছি স্যার আমি একটু। সবাই ক্লাস জয়েন করার আগে আজকে ক্লাস শেষ হলে জুমে যে সেটিংটা চেঞ্জ করবেন, মাইক্রোফোন এবং ভিডিওটা। তাহলে স্যারের ক্লাস চলাকালীন অবস্থায় জয়েন করলে এটা আসবে না। একটু কাইন্ডলি সবাই সেটিংটা চেঞ্জ করে নেবেন। কেউ না পারলে আমাকে নক দিন। স্যার আপনি কন্টিনিউ করেন। আমি মিউট করে দিই বাড়া, আমি ডাইরেক্ট উঠছি স্কল করে, আমি করছি দেখি মজা। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। এটা মিস্টেক হয়ে গেছে হয়তো বা ওদের। আমার কথা কি শুনতে পাচ্ছ এখন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, সরি আমার মাঝখানে একটু মিউট হয়ে গিয়েছিল। এটা আমি আবার প্রথম থেকে শুরু করি। যতটুকু বলেছিলাম, আমাদের স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল। এর কারণ হচ্ছে এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক মাঝামাঝি দিয়ে কেটে ফেলি, সেক্ষেত্রে স্ট্রাকচারটা বোথ সাইডে সেম। এই ধরনের সিমেট্রিক্যাল স্ট্রাকচারের জন্য আমাদের যে বিষয়টাকে কনসিডার করতে হয় সেটা হচ্ছে, যদি আমরা এটাকে একেবারে ওয়াই অ্যাক্সিস বরাবর কেটে ফেলার কারণে বোথ সাইডে মিরর হয়, সেম হয়, সেক্ষেত্রে আমাদের এইটার জন্য যেই অ্যাক্সিস এর সাপেক্ষে এটা সিমেট্রিক্যাল সেই অ্যাক্সিস বরাবর আমাদের সেন্ট্রয়েডের মানটা হচ্ছে 0। আমরা যেহেতু এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কেটে ফেলার পরে আমাদের এটার বোথ সাইডে মিরর হয়ে যাচ্ছে, তাহলে এইটার সাপেক্ষে যেই সেন্ট্রয়েডটা হবে, তার মানে হচ্ছে আমরা এর আগেও বলেছিলাম যে যে অ্যাক্সিসটা কাউন্ট করা হয় তার সাথে পারপেন্ডিকুলারলি আমাদের সেন্ট্রয়েডটা কাজ করে। সো ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে আমাদের পারপেন্ডিকুলার হচ্ছে এক্স বার। তাহলে আমাদের এই স্ট্রাকচারটার জন্য এক্স বারের ভ্যালু হচ্ছে 0। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি স্ট্রাকচার সিমেট্রিক্যাল না হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সিস ধরার ক্ষেত্রে অলওয়েজ বটম লাইন এবং লেফট লাইনকে কাউন্ট করবো। এটা লাস্ট ক্লাসে আমরা কনসিডারেশনে বলেছিলাম। যেহেতু এই স্ট্রাকচারের একটা অংশ সিমেট্রিক্যাল, সেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর একেবারে লেফট সাইড না নিয়ে এটাকে যেই অ্যাক্সিস বরাবর এটা সিমেট্রিক্যাল সেখানে অ্যাক্সিসটা নিচ্ছি। কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসটা হবে হচ্ছে একেবারে বটম থেকে। কনসিডারেশন অনুযায়ী আমাদের এক্স অ্যাক্সিসটা হচ্ছে একেবারে বটম বরাবর, যেখানে আমাদের এফ ই লাইন দেখা যাচ্ছে। এই এফ ই লাইন বরাবর আমাদের স্ট্রাকচারটা আমরা যদি প্ল্যানোশন এখান থেকে নেই, আমাদের এক্স অ্যাক্সিসটা হচ্ছে এই বরাবর। Just a minute। এই বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এবং আমাদের ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এখানে যেটা দেয়া আছে সেই বরাবর আমরা ওয়াই অ্যাক্সিসটা নিচ্ছি। এর কারণটা হচ্ছে আমরা বলেছিলাম যে একেবারে লেফটে নিব, তারপরে লেফটে না নিয়ে এটাকে আমরা ঠিক মাঝ বরাবর কেটে দিচ্ছি। এর কারণ হচ্ছে
এই ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রাকচারটা হচ্ছে সিমেট্রিক্যাল। যদি এটা সিমেট্রিক্যাল না হতো, সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে একেবারে আমাদের লেফট সাইডে যে লাইন হয়, এই লাইন বরাবর আমরা হচ্ছে এখানে অ্যাক্সিসটাকে নিতাম। আমাদের কনসিডারেশনই ছিল হচ্ছে একেবারে বটম আর একেবারে লেফটের লাইন। আমরা যদি এই অ্যাক্সিস বরাবর এখন ক্যালকুলেশন করি তাতেও আমাদের সেন্টারটা আসবে। সেক্ষেত্রে আবার আমাকে এক্স বারের মান আলাদা করে বের করতে হবে। এবং যেহেতু স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল, এটার এক্স বার হচ্ছে অলওয়েজ টোটাল যে থিকনেসটা আছে তার মিড পয়েন্টে কাজ করবে। এখানে টোটাল থিকনেসটা দেখা যাচ্ছে 100 মিলিমিটার। তার মানে আমি যদি এই অ্যাক্সিসটা নেই, এটার অলওয়েজ এক্স বার আসবে হচ্ছে 50 মিলিমিটার। সো এটার জন্য আলাদাভাবে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। আমরা এই সময়টা বাঁচানোর জন্য যেটা করব, যে সিমেট্রিক্যাল স্ট্রাকচার যেই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল সেই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিসটা ধরে নিব, এবং যেই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল না সেটাতে হয় আইদার বটম লাইন অথবা লেফট লাইন ধরে নেবে। তো আমাদের এইটার সেন্ট্রয়েড বের করার প্রথম কাজই হচ্ছে যে কোন পয়েন্টে অথবা কোন লাইন বরাবর আমরা অ্যাক্সিস সিস্টেমটাকে ধরবো সেটা ঠিক করে নেয়। তো আমাদের এখানে অ্যাক্সিসটা আমরা ধরে নিলাম এইভাবে। এই বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার ওকে, ঠিক আছে। সো আমরা যদি এখন ক্যালকুলেশন শুরু করি, আমাদের সূত্রটা ছিল হচ্ছে ওয়াই বার বা এক্স বারের জন্য আমাদের যে এরিয়ার ভ্যালু আসে সেটার সাথে সেন্ট্রয়েডের ভ্যালু গুণফল ডিভাইডেড বাই টোটাল এরিয়া। সো আমরা যদি এটা নিয়ে ক্যালকুলেশন করতে চাই, প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের এরিয়ার ভ্যালুটাকে বের করতে হবে। তো যখনই আমরা এরিয়ার ভ্যালুটা বের করব, এখানে দেখা যাচ্ছে যে আমাদের বেসিক্যালি দুইটা পোর্শন আছে। আমরা যদি একটু ফিগারের মধ্যে দেখাই, উম, আমাদের উপরের দিকে যে প্লেনজ অংশটুকু দেখা যাচ্ছে, আমাদের সাধারণত এই বর্ধিত অংশটাকে বলা হয় হচ্ছে প্লেনজ। এই প্লেনজ অংশটুকু একটা ইউনিফর্ম এরিয়া, আবার নিচে আমাদের যে ওয়েবটুকু আছে, এই ওয়েবটুকু হচ্ছে আমাদের আরেকটা পার্টিকুলার এরিয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টোটাল স্ট্রাকচারটাকে দুইটা অংশে ভাগ করে নেব। একটা হচ্ছে আমাদের যে ওয়েব অংশটুকু আছে সেটা, আর একটা হচ্ছে ফ্লেঞ্জ অংশটুকু আছে যেটা সেটা। তো এটাকে আমরা এরিয়া 1 ধরতেছি, নিচেরটাকে আমরা এরিয়া 2 ধরতেছি। এখন আমরা এটার জন্য যখন এরিয়ার ভ্যালুটা বের করব, আমাদের ক্ষেত্রফলের জন্য আমরা এরিয়ার সূত্র জানি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 100 মিলিমিটার, এবং সরি এখানে আমাদের নর্মাল লেন্থটা হচ্ছে 100 মিলিমিটার, এবং আমাদের যে থিকনেসটা আছে সেটা হচ্ছে 30 মিলিমিটার, মানে হচ্ছে 100 × 30 আমাদের এখানে এরিয়ার ভ্যালুটা আসলো। এবং এর পরবর্তীতে আমরা যখন এই ওয়ান অবজেক্টের জন্য সেন্ট্রয়েডের মান বের করব, এই সেন্ট্রয়েডের ভ্যালুটা হচ্ছে আমাদের ঠিক এটার মিড বরাবর যেই লাইন যদি আমরা টানি সেই পয়েন্ট বরাবর কাজ করতেছে। তাহলে আমাদের এটার থিকনেসটা কতটুকু? এই থিকনেসটা হচ্ছে আলটিমেটলি এই ভ্যালুটা। তার মানে টোটাল থিকনেসটা যদি 30 হয়, তাহলে এই অবজেক্টটার জন্য এরিয়া 1 এর জন্য আমাদের ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 30/2। কিন্তু আমাদের অ্যাক্সিসটা কি করে নিচ্ছি, আমরা একেবারে নিচ পয়েন্ট মানে নিচের পয়েন্টে ধরে নিচ্ছি। আমরা বলেই নিতেছি যে আমাদের এক্স অ্যাক্সিসটা হচ্ছে নিচ থেকে কাজ করতেছে। তো আলটিমেটলি আমাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একেবারে নিচের থেকে, বা যেখানে আমি অ্যাক্সিসটা ধরে নিতেছি সেই পয়েন্ট থেকে আমাদের এই যে অবজেক্টটা আছে এটার সেন্টারটা কতটুকু দূরে কাজ করতেছে সেটা বের করতে হবে। এটা কতটুকু দূরে কাজ করতেছে, আমাদের টোটাল হাইটটা থেকে যদি আমরা এখানে 30 বাদ দিয়ে দেই, তাহলে আমাদের এই হাইটটুকু কতটুকু থাকে? 120 120। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 120। আমরা যদি টেক্সট আকারে লিখি, এটা হচ্ছে 120। তাহলে আমাদের টোটাল হাইটের থেকে আমরা 120 মিলিমিটার এখানে বের করলাম। তাহলে এটা সেন্টারটা কি হবে? 120 মিলিমিটার প্লাস আমাদের এই 30 মিলিমিটারের হাফ, তার মানে হচ্ছে 135 35। মিলিমিটার। তো দেখো বই একটু মানে এখানে আমাদের যে প্রবলেমটা সলভ করা আছে এটা একটু ডিফারেন্ট ওয়েতে ওনারা হ্যান্ডেল করছে। সেটা হচ্ছে টোটাল হাইটের থেকে ওনারা এই থিকনেসটা বের করে দিছে। চাইলে তোমরা এই কাজটাও করতে পারো, অথবা আমরা ট্রেডিশনাল যে কাজ, এটা হচ্ছে বটম থেকে
আমাদের বা যেখানে আমরা অ্যাক্সিসটা ধরে নিচ্ছি সেই জায়গা থেকে এই অবজেক্টের সেন্ট্রয়েডটা কতটুকু দূরে কাজ করতেছে সেটা বের করে নিতে হবে। তো এই বোথ প্রসিডিউরই ঠিক আছে, তুমি যেটা ফলো করতে চাও এটা তোমার বিষয়। তাহলে আমাদের এই অবজেক্ট ওয়ানটা যখন কাউন্ট করতেছি, অবজেক্ট ওয়ান এর জন্য আমাদের এরিয়া আসলো এবং সেটার জন্য করেসপন্ডিং যে সেন্ট্রয়েড আছে সেই ভ্যালুটা আসলো। এখন আমরা এরিয়া টুতে চলে যাব। এরিয়া টুতে যখন আমরা চলে যাচ্ছি, এরিয়া টু এর জন্য আমাদের এরিয়ার ভ্যালু কত হবে? আমাদের এটার জন্য এইমাত্র আমরা হাইটটা পাইলাম, আমাদের এই হাইটটুকু ছিল হচ্ছে 120। আর এটার জন্য আমাদের যে উইথটা হচ্ছে 30 মিলিমিটার। সো এটার জন্য আমাদের এরিয়ার ভ্যালু হবে 120 × 30। ওকে। সো এই অংশের জন্য আমরা যখন সেন্ট্রয়েড বের করব, টোটালটার হাইটটা হচ্ছে 120, তার মানে হচ্ছে এটার সেন্ট্রয়েডটা কাজ করতেছে আমাদের এটা মিড বরাবর, যেটার মানটা হচ্ছে 120 ÷ 2, মানে হচ্ছে 60 মিলিমিটার। তাহলে আমরা এটার জন্য যখন ওয়াই এর ভ্যালুটা বের করতেছি, এটার জন্য আলাদা পার্টিকুলার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই। টোটাল যে হাইটটা আছে 120 মিলিমিটার, এটা থেকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলেই এটার নির্দিষ্ট যে সেন্ট্রয়েডটা আছে সেটা চলে আসতেছে। তাহলে আমরা সেকেন্ড অবজেক্টের জন্য এরিয়া বের করলাম এবং তার জন্য যেই করেসপন্ডিং সেন্ট্রয়েড আছে সেটার ভ্যালুটাও বের করলাম। এই এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন যে আমাদের A1 Y1 A2 Y2 কিভাবে আসলো? নাই স্যার। যদি এর মধ্যে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সরাসরি সেন্ট্রয়েডের সূত্রে চলে যাব। আমাদের এই সেন্ট্রয়েডের সূত্রটা হচ্ছে ওয়াই বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এ মাল্টিপ্লিকেশন ওয়াই ডিভাইডেড বাই টোটাল এরিয়া। এখানে আমাদের যতগুলো এরিয়া আছে তার জন্য এ এবং ওয়াই এর মাল্টিপ্লিকেশনের যোগফল হবে, এবং আমাদের নিচে সেটাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করতে হবে। সো আমাদের এখানে ওয়াই বার ইজ ইকুয়াল টু A1 × Y1 প্লাস A2 × Y2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। আমরা কিছুক্ষণ আগে প্রতিটা ভ্যালু আলাদা আলাদা ভাবে বের করে এসেছি, এখানে শুধু মানটা বসাই দিব এবং আমাদের এখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হচ্ছে বেসিক্যালি একেবারে বটম লাইন থেকে আমাদের এর ঠিক এত মিলিমিটার উপরে একটা পয়েন্টে সেন্ট্রয়েডের ভ্যালু কাজ করতেছে। সো আমরা যদি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, আমাদের সেন্ট্রয়েডটা কাজ করতেছে হচ্ছে এরকম কোনো একটা পয়েন্টে, সরি, এরকম কোনো একটা পয়েন্টে যেটার ভূমি থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 94.1 মিলিমিটার। আমাদের অনেক সময় তোমাদের তো এমসিকিউ হবে, কিন্তু যদি রিটেন এক্সাম বা পার্টিকুলার কিছু হয়, অনেক সময় হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য গ্রাফিক্যালি জানতে চাওয়া হয় যে এই যে সেন্ট্রয়েডটা আমরা বের করলাম, সেন্ট্রয়েডটা আসলে কিভাবে কোন পয়েন্টে কাজ করতেছে। সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্যালি শো করে দিতে হবে যে সেন্ট্রয়েডটা হচ্ছে ভূমি থেকে, আমাদের অ্যাক্সিস সিস্টেমটা কোথায় সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বারবার বিভিন্ন জায়গায় ফোকাস করব। আমাদের একেবারে বটম লাইন থেকে 94.1 মিলিমিটার উপরে বস্তুর ভর কেন্দ্রটা কাজ করতেছে। আমি যদি এই পয়েন্ট বরাবর এটাকে ঝুলিয়ে দিই তাহলে সেটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমাদের যে কোনো অবজেক্টের জন্য প্রথমে যদি সেন্ট্রয়েডের ভ্যালুটা আমরা বের করতে চাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই অ্যাক্সিস সিস্টেমটা আমাদের ধরে নিতে হবে যে আমরা কোথায় এটার অ্যাক্সিসটা ধরে নিব। তারপরে এটাকে মাল্টিপল সেগমেন্টে ভাগ করে নিতে হবে। এখানে আমাদের দুইটা সুইটেবল এরিয়া ছিল, আমরা এটাকে দুইটা সুইটেবল এরিয়াতে ভাগ করে দিচ্ছি। যদি আমাদের আরো বেশি অংশে ভাগ করে নিতে হয়, আমরা সেটার বেশি অংশে ভাগ করে নিব। যেহেতু আমাদের কম্পোজিট স্ট্রাকচারের জন্যই এই প্রসিডিউর আমরা ফলো করছি, তাহলে অবশ্যই সেটা 2 বা ততোধিক ক্ষেত্রফল হবে, বা ক্ষেত্রফল বা অন্যান্য যে এরিয়া সেগুলো হবে। সো সেকেন্ড স্টেপে আমরা এরিয়াটাকে ভাগ করে নিলাম মাল্টিপল সেগমেন্টে। এরপর প্রতিটা এরিয়ার জন্য আলাদা আলাদা ভাবে আমরা এর ভ্যালু বের করব এবং এটার সাথে করেসপন্ডিং যে সেন্ট্রয়েড আছে সেটা বের করব। এখানে আমাদের একটা অ্যাক্সিস বরাবর এটা সিমেট্রিক্যাল হয়ে যাওয়ার কারণে আমরা শুধু ওয়াই এর মানটা বের করছি, কিন্তু এটা যদি আমাদের
সিমেট্রিক্যাল স্ট্রাকচার না হতো তাহলে প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে আমরা এক্স এবং ওয়াই দুইটাই বের করতাম। সেক্ষেত্রে আমাদের একেবারে শেষে এক্স বার এবং ওয়াই বার দুইটার ভ্যালুই আমাদের ক্যালকুলেশন করতে হতো। আমাদের পরবর্তীতে স্ট্রাকচার আসবে যেগুলোতে এইভাবে আমরা আলাদা সেগমেন্টের জন্য সেন্ট্রয়েড বের করব, তখন আমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। এর পরবর্তীতে আমাদের যখন প্রতিটা মান আলাদা আলাদা ভাবে বের হয়ে যাবে আমরা ফাইনাল ইকুয়েশনের মধ্যে সে মানগুলো বসাই দিয়ে সেন্ট্রয়েডের মানটা বের করব এবং গ্রাফিক্যালি শো করার চেষ্টা করব যে এই অবজেক্টের কোন পয়েন্টে আমাদের সেন্ট্রয়েডটা কাজ করতেছে। ওকে, কারো কি প্রবলেমে কোনো কোশ্চেন আছে? আমরা পরের প্রবলেমে চলে যাই। আমাদের পরের প্রবলেমে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ চ্যানেল সেকশন 100 মিলিমিটার বাই 50 মিলিমিটার বাই স্যার 15 একটা মিলিমিটার। স্যার তোমরা যখন স্টিল একটা সেকশন নিয়ে কাজ করবা। কোশ্চেন ছিল স্যার। জি অবশ্যই। স্যার এইখানে তো আমাদের অ্যাক্সেসটা দেয়া নাই, যখন দেয়া থাকবে সেই ক্ষেত্রে কি ওটাকে সরাই নিয়ে করা যাবে কিনা? স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। জি স্যার, স্যার শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, তোমার কোশ্চেনটা কি ছিল? স্যার যখন আমাদের অ্যাক্সেসটা দেয়া থাকবে স্যার নির্দিষ্ট জায়গায় অথবা নিচে বা এক কোণে, আমাদের অ্যাক্সিস সেই ক্ষেত্রে কখনোই আমার। দেয়া থাকবে না, অ্যাক্সিসটা সবসময় যে ক্যালকুলেশন করবে তার ধরে নিতে হবে। ওকে স্যার। যদি আমাদের এক্সামের জন্য এক্সামের সুবিধার জন্য অ্যাক্সিস দিয়ে দেয়া থাকে সেটা আলাদা হিসাব, কিন্তু যখনই তুমি কোনো সেন্ট্রয়েড বের করবা তার জন্য কোনো অ্যাক্সিস সিস্টেম দিয়ে দেয়া থাকবে না। ঠিক আছে? এটা অলওয়েজ আমাদের কনভিনিয়েন্ট ওয়েতে বের করে নিতে হবে যে কোন পয়েন্টে ধরলে আমাদের জন্য সেন্ট্রয়েড বের করাটা ইজি হবে। ক্লিয়ার? জি, জি স্যার ক্লিয়ার স্যার, তাহলে ওকে। সমস্যা নেই। হ্যাঁ আমরা লাস্ট ক্লাসে এটার বিষয়ে একটু বলেছিলাম যে আসলে আমরা অ্যাক্সিস সিস্টেমটা মাল্টিপল জায়গাতে ধরে নিতে পারি, মাল্টিপল লাইনে। তুমি যেখানেই ধরো না কেন প্রতিটার জন্য আলাদা আলাদা রেজাল্ট আসবে এবং একেবারে লাস্টে যখন আমি গ্রাফিক্যালি শো করে দিব যে আমাদের এই স্ট্রাকচারের সেন্ট্রয়েডটা কোথায় কাজ করতেছে, ওই সব ক্যালকুলেশনে যদি ঠিক থাকে একই পয়েন্টেই সেন্ট্রয়েড আসবে। সো অ্যাক্সিস সিস্টেম বিভিন্ন জায়গায় হইতে পারে, এটা তেমন মেজর কিছু না, আলটিমেটলি আমাদের ফাইনাল রেজাল্টটা একই পয়েন্টেই আসবে। কিন্তু এখানে আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, যেরকম আমাদের ফাইনাল এক্সাম হবে এমসিকিউ ফরম্যাটে। কারণ আমরা যদি সবাই বিভিন্ন জায়গাতে অ্যাক্সিসটা ধরে নেই তাহলে সেক্ষেত্রে এমসিকিউর সাথে এটা আমরা কিভাবে মিলাবো, এটা একটা কোশ্চেন। সেই জন্য আমাদের ফাইনাল এমসিকিউর জন্য বা ফাইনাল এক্সামের জন্য অবশ্যই অবশ্যই পরীক্ষার কোশ্চেনের মধ্যে হয় আমাদের সেন্ট্রয়েড মেনশন করে দেয়া থাকবে, অথবা আমরা ক্লাসে যে ট্রেডিশনাল ওয়েতে অ্যাক্সিসটাকে ধরে নিচ্ছি ঠিক সেইভাবেই আমরা অ্যাক্সিস সিস্টেমটাকে ধরে নিব। যেরকম একেবারে বটম লাইন একেবারে লেফট লাইন যদি কোনো কিছু মেনশন করে দেয়া না থাকে এটা হচ্ছে জেনারেল থাম রুল। যদি কোনো একটা স্ট্রাকচার সিমেট্রিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে সিমেট্রিটা যেই লাইন বরাবর সিমেট্রি সেটাকে আমরা অ্যাক্সিস ধরে নিব। এই দুইটা কনসিডারেশনের উপর ভিত্তিতে আমরা সবসময় অ্যাক্সিস সিস্টেমটা ধরবো ফাইনাল এক্সামের জন্য। এছাড়া তুমি প্র্যাকটিক্যাল লাইফে বা তোমাদের রিটেন এক্সাম যদি হয় ইন ফিউচার জবের জন্য সব জায়গাতেই তুমি যে কোনো পয়েন্টে অ্যাক্সিস ধরে নিতে পারো, যেটা তোমাকে শো করে দিতে হবে তুমি কোথায় অ্যাক্সিসটা ধরতেছো, এবং সেটার সাপেক্ষে রেজাল্টটা বের করে তোমাকে সেন্ট্রয়েডটা দেখাই দিতে হবে যে কোন পয়েন্টে সেন্ট্রয়েডের মান আসতেছে। ওকে, সো আমরা যদি এই অবজেক্টের জন্য সেন্ট্রয়েডের মান বের করার চেষ্টা করি প্রথমে আমাদের অ্যাক্সিসটাকে ঠিক করে নিতে হবে। সো অ্যাক্সিসটা যখন আমরা ঠিক করতে যাব দেখা যাচ্ছে যে এই সি সেকশনটা, সি সেকশনের বিষয়ে আমরা কিছুটা কথা বলতেছিলাম। তোমরা যখন স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ করবে, স্টিল স্ট্রাকচার এই চ্যানেল সেকশনটা খুবই কমন। আমাদের এই চ্যানেল সেকশনটা সি যখনই স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ করা হয় অ্যাঙ্গেল সেকশন এবং চ্যানেল সেকশন ওয়াইডলি ইউজ করা হয়, তার সাথে আরেকটা সেকশন আছে হচ্ছে ডব্লিউ সেকশন, ওয়াইড ফ্লেঞ্জ সেকশন। এটা তোমরা স্টিল স্ট্রাকচারে গেলে ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমরা দেখবা যে স্টিল স্ট্রাকচারের জন্য আমাদের এএসসি এর একটা টেবিল দিয়ে দেয়া থাকে যেটার মধ্যে সেন্ট্রয়েডের মান, মুভমেন্ট অফ ইনার্শিয়ার মান এগুলা ক্যালকুলেশন করে দেয়া থাকে। এখন তোমরা যদি বাজারের থেকে ওই
প্রিডিটারমিনেট স্ট্রাকচার কিনে নিয়ে আসো বা ওই চ্যানেল সেকশন গুলো কিনে নিয়ে আসো, তখন তোমরা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আলাদাভাবে সেন্ট্রয়েড বা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার প্রয়োজন নাই। বাট যদি তুমি অন সাইটে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেকশন প্রিপেয়ার করে নাও, অনেক সময় ঢালাই করে নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী সেকশন তৈরি করে নেওয়া হয়, সেই ক্ষেত্রে তুমি যখন ওইটা দিয়ে কোনো কাজ করবা সেটার অ্যানালাইসিসের জন্য তোমাকে অবশ্যই সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেশন করতে হবে। এবং আমরা যখনই কোনো অ্যানালাইসিস করতে চাই, এই ধরনের স্ট্রাকচারের জন্য সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। একটা না মানে আমাদের যেহেতু এখানে দুইটা অবজেক্ট মানে টার্ম নিয়ে কাজ করতেছি, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ প্যারামিটার। সো এই দুইটা কিভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে, কখন কিভাবে ক্যালকুলেশন করবো, এই বিষয়টা আমাদের একটু পরিষ্কার থাকা উচিত। সো যদি আমাদের চ্যানেল সেকশন হয়, চ্যানেল সেকশনকে সাধারণত এখানে যে ফরম্যাটে লেখা হয়েছে সেভাবে প্রকাশ করা হয়। এখানে আমাদের লেখা হয়েছে 100 মিলিমিটার বাই 50 মিলিমিটার বাই 15 মিলিমিটার। প্রথমটা হচ্ছে এটার ডেপথ, সেকেন্ড টার্মটা হচ্ছে এটার টোটাল যে উইথ আছে, টোটাল সেকশনের উইথ, এবং আমাদের লাস্টে যে 15 মিলিমিটারটা লেখা আছে এটা হচ্ছে ইউনিফর্ম থিকনেস। এই চ্যানেল সেকশনটাতে সাধারণত একই থিকনেসের মেটাল ইউজ করা হয়। সো থ্রু আউট এটা টোটাল বডিতে একই থিকনেসেরই আমাদের সেকশন হবে। তো সেটার ভ্যালুটা হচ্ছে একেবারে লাস্টে দেয়া থাকে। প্রথমটা হচ্ছে টোটাল ডেপথ, পরেরটা হচ্ছে আমাদের উইথ, এবং লাস্টেরটা হচ্ছে 15 মিলিমিটার। এটা বারবার বলার কারণটা হচ্ছে, আমি যদি এক্সামের সময় তোমাদের শুধু এতটুকু লিখে দেই, কোনো ফিগার না দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এইটার জন্য ফিগারটা নিজেদের ড্র করে নিয়ে তার জন্য সেন্ট্রয়েডের ভ্যালুটা বের করতে হবে। কারণ আমাদের এখানে যে 100 মিলিমিটার বাই 50 মিলিমিটার বাই 15 মিলিমিটার, এটা হচ্ছে ইউনিভার্সালি এক্সপ্রেস করার টার্ম। মানে আমরা যখনই কোনো চ্যানেল সেকশনের জন্য এই টার্মটা লিখবো, পৃথিবীর যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে বা যে কোনো কোড অনুযায়ী এটার এক্সপ্রেশন বা এটার ফিগারটা নিচে যে ফিগারটা দেয়া আছে সেটাই আসবে। ওকে, সো আমাদের এখানে মেনশন করে দেওয়া আছে টোটাল ডেপথটা হচ্ছে 100 মিলিমিটার, উইথটা 50, এবং ফাইনালি ইউনিফর্ম থিকনেস হচ্ছে 15 মিলিমিটার। এটার জন্য যখনই আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেশন করব, আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে সেন্ট্রয়েডটা আমরা ধরে নিব। সেন্ট্রয়েডটা আমাদের একেবারে মিড বরাবর, যদি এক্স অ্যাক্সিস সাপেক্ষে আমরা এটাকে কাটি, তাহলে স্ট্রাকচারটা মিরর স্ট্রাকচার আসে। তার মানে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সিমেট্রিক্যাল স্ট্রাকচার। ক্লিয়ার? এতটুকু নিয়ে কি কোনো কনফিউশন আছে যে আমাদের স্ট্রাকচারটি বরাবর সিমেট্রিক্যাল হলো তাই আমরা অ্যাক্সিসটা নিচ্ছি? আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমাদের বাকি রইলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা আমরা কোথায় নিব? আমাদের কন্ডিশন অনুযায়ী একেবারে লেফট সাইডে, আমাদের একেবারে লেফট সাইড বরাবর আমরা অ্যাক্সিসটাকে ধরে নিব। আমাদের লেফট সাইড বরাবর অ্যাক্সিসটাকে আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখানে এক্স এবং ওয়াই এই দুইটা অ্যাক্সিসই ধরে নেওয়া হয়েছে। এখন আমরা এর পরবর্তীতে এই স্ট্রাকচারটাকে কয়টা সেগমেন্টে ভাগ করা যায় সেই স্টেজে যাব। আমাদের সেকেন্ড স্টেজটা হচ্ছে যে এই স্ট্রাকচারটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। এই স্ট্রাকচারটা কয়টা ভাগে ভাগ করা যেতে পারে? তিনটা স্যার। তিনটা স্যার। হ্যাঁ, বেসিক্যালি আমরা যদি এটাকে তিনটা ভাগে ভাগ করি তাহলে আমাদের বেস্ট হয়। সেটা হচ্ছে যে আমাদের উপরের দিকে যে দুইটা ফ্লেঞ্জ আছে, তবে দুটো সেই দুইটা ফ্লেঞ্জ, এবং হ্যাঁ, এবং মাঝখানে আমাদের যে ওয়েবটা আছে সেই ওয়েবটা। দুটা স্যার সেম হবে, 1 আর 3 সেম হবে স্যার। এক্স্যাক্টলি, আমাদের দুই, এক আর তিন বা এক আর দুই আমরা যেইভাবে এক্সপ্রেস করি না কেন, এই জিনিসটা আমাদের সেম আসবে। এই দুটার ক্যালকুলেশনের প্রসিডিউর সেম। আর আমাদের এছাড়া বাকি যে ওয়েবটা আছে মাঝখানে, এখানে আমাদের অন্য কালারের যে এরিয়াটা দেখা যাচ্ছে এটাকে আমরা ওয়েব বলে থাকি, আর বাকি যে বর্ধিত অংশ দুইটা দেখা যাচ্ছে এই দুইটাকে ফ্লেন্স বলা হয়ে থাকে। তো এখানে এই ওয়েব এবং ফ্লেন্স এর মধ্যে পার্থক্যটা আমাদের হ্যাঁ জেনে রাখা ভালো। সমস্যার কিছু নেই, এটা খুবই ইজি জিনিস। তো আমরা এরপর ক্যালকুলেশনে চলে যাই। আমরা যদি এরিয়া ওয়ান এর জন্য ক্যালকুলেশন করি, এরিয়া ওয়ান এর জন্য আমাদের এখানে উইথটা হচ্ছে 50 মিলিমিটার এবং এটার জন্য থিকনেসটা হচ্ছে 15 মিলিমিটার। সো এটার এরিয়াটা আমাদের এখানে ক্যালকুলেশন করে দেয়া আছে। এরপর হচ্ছে এটার জন্য আমাদের, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, সেহেতু এটার সাথে পারপেন্ডিকুলারলি ওয়াই বারের ভ্যালুটা এখানে 0 হবে। তার মানে এখানে ওয়াই এর মানটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু। আমরা যদি এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করতে চাই তাহলে এই অবজেক্টের জন্য এক্স এর মান কত হবে? এই অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের এক্স এর ভ্যালু কত হবে?
টোটাল যে থিকনেস আমাদের 50 মিলিমিটার দিয়ে দেয়া আছে এর ঠিক অর্ধেক হবে। তার মানে আমরা যদি এখানে এটার থিকনেসটা টোটাল 50 হয়, এটা ঠিক মাঝ বরাবর এটার সেন্টারটা আমাদের কাজ করবে এরকম কোনো একটা পয়েন্টে। এটা ঠিক মিড পয়েন্টের কোথাও আমাদের এটার জন্য অ্যাক্সিসটা কাজ করবে। ওকে, তো সেম ভাবে এরপরে যদি আমাদের অবজেক্ট টু এর জন্য আমরা কাজ করি, অবজেক্ট টু এর জন্য এরিয়া কত হবে? এখানে আমাদের টোটাল হাইটটা যদি 100 মিলিমিটার হয় এবং ইউনিফর্ম থিকনেস 15 হয়, তাহলে 15 30 বাদ যাবে আমাদের এই টোটাল হাইটের থেকে, তাহলে বাকি থাকতেছে আমাদের 70 মিলিমিটারের সাথে আমাদের থিকনেস যেটা আছে থিকনেসটা এখানে মাল্টিপ্লাই হবে, থিকনেসটা হচ্ছে 15 মিলিমিটার, তো 70 × 15 আমাদের এটার জন্য ক্যালকুলেশন করে দেয়া আছে এখানে এর ভ্যালু। এবং এটার জন্য করেসপন্ডিং যে এক্স এর মানটা আসে সেই এক্স এর মানটা হচ্ছে আমাদের এটার যে থিকনেস আছে 15 মিলিমিটার, এই 15 মিলিমিটারের অর্ধেক। ওকে, সো এই ম্যাথটা সো ফার ইজি আছে, আমাদের বাকি অংশটুকু অলমোস্ট সেম। এরিয়া থ্রি এর জন্য, এরিয়া থ্রি এর জন্য আমরা এর উপরের অংশে যে কাজ করে আসছি রেক্টেঙ্গেল এ বি এফ জে, এটার হুবহু সেম ক্যালকুলেশন আমরা যখন প্রথমে সেগমেন্টে ভাগ করে নিছি তখনই বলছি যে এরিয়া ওয়ান এবং এরিয়া থ্রি বা আমাদের ফ্লেঞ্জের যে দুইটা পার্ট আছে এই দুইটার ক্যালকুলেশন প্রসিডিউর সেম। যেহেতু আমরা এটাকে কাউন্ট করতে হচ্ছে তাই এটা আমরা দুইবার রিপিটেড ভাবে কাউন্ট করতেছি। আর তোমরা যদি এখানে চাইলে তোমাদের তো এমসিকিউ হবে, এটা টেনশন করার কিছু নাই, যদি অ্যাসাইনমেন্ট বা এরকম কিছু হয় চাইলে লিখে দিতে পারো যে আমাদের এরিয়া থ্রি ইজ সেম এজ এরিয়া ওয়ান। সো ওইটার জন্য এখানে আবার রিপিটেটিভ ভাবে দেখানোর প্রয়োজন নেই, সেম ভ্যালু এখানে কাউন্ট করতে হবে আমাদের। ওকে, সো এরপর আমরা ফাইনাল ক্যালকুলেশনে চলে যাব। আমাদের এখানে যেহেতু তিনটা পার্ট আছে, সেহেতু আমরা যখন এক্স বারের ভ্যালু বের করব তিনটা পার্টকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে হবে। A1 x1 প্লাস A2 x2 প্লাস A3 x3 ডিভাইডেড বাই টোটাল এরিয়া। আমরা প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করেছি, এখানে মানগুলো বসাই দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। সো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। না। ওকে, ওকে, তাহলে সিমেট্রিক্যাল স্ট্রাকচারের জন্য সেন্ট্রয়েড কিভাবে বের করে এটা আমরা এখন দেখলাম। এখন আমরা কিছু অ্যান্টি সিমেট্রিক্যাল স্ট্রাকচারের জন্য দেখি। ওকে, তো আমরা 9 উইকের যে ম্যাটেরিয়াল দেওয়া ছিল সেটা ওপেন করলাম, আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা দেয়া আছে। আর ফিগারের দিকে যদি আমরা একটু খেয়াল করি, না এটাও স্টিল আমাদের এটা তো সিমেন্টিক স্ট্রাকচার স্যার। স্যার কথা আসতেছে না স্যার। ওয়েট করেন স্যার।
স্যার আছেন? স্যার কথা শোনা যায় না। স্যারের একটা অনলাইনে আছে, সবাই একটু ওয়েট করেন। এমডি এহসান ভাই, আপনার ক্যামেরা অন করা ভাই, চুলের স্টাইল দিয়ে না। ওরে ভাই, এহসান ভাই, রুমে এসি দেখতে পাচ্ছি আমরা, এখন অফ করেন। একটু বিরতি নিতে আসছে রে। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমার জি একটা স্যার, কল এখন শোনা এসেছিল, যাচ্ছে। আমি যাওয়ার আগে তোমাদের ভুলে গেছিলাম, তোমরা শুনতে পেছো কিনা বুঝতে পারিনি আমি। সরি, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা হচ্ছে উইক 8 এর ম্যাটেরিয়ালস 9, উইক 9 স্যার এর ম্যাটেরিয়ালসটা আমরা ওপেন আনসিমেট্রিক, করেছিলাম। স্যার এটা তো সিমেট্রিক হয়ে গেল, স্যার হ্যাঁ, আনসিমেট্রিক করতে চাইছিলাম। আমাদের এটা সিমেট্রিক্যাল যেহেতু আছে, এটা আমি আর রিপিট করতেছি না। সিমেট্রিক্যাল স্ট্রাকচার তোমরা নিজেরাই পারবা, একটু দেখে নিও। এখানেও 3টা অবজেক্ট আছে, এরিয়া 1 2 3। আহ, এটা আমাদের যে ইরেগুলার শেপ আছে সেটা বেসিক্যালি কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও নাই। সো আমি আপাতত রিসিভ করে যাচ্ছি, এটা তোমরা নিজেরা সলভ করে নিও। এটা প্রিটি মাচ ইজি, খুবই সহজ। তোমরা নিজেরা সলভ করার পর যদি কোনো প্রবলেম হয় আমি দেখাই দিব। আমি চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড যে প্রবলেমটা দেয়া আছে। এখানে একটা অ্যাঙ্গেল সেকশন দেয়া আছে, যদিও এটা এল শেপের। এই ধরনের সেকশনকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশনের এক্সপ্রেশনও হুবহু হচ্ছে সি সেকশনের মতো বা আমাদের চ্যানেল সেকশনের মতো। চ্যানেল সেকশনের জন্য যেরকম আমাদের 100 মিলিমিটার বা 80 মিলিমিটার বা 20 মিলিমিটার, মানে টোটাল ডেপথ, টোটাল উইথ এবং ইউনিফর্ম থিকনেস। এখানেও দেখো টোটাল ডেপথটা হচ্ছে 100 মিলিমিটার, এবং আমাদের টোটাল থিকনেসটা হচ্ছে 80 মিলিমিটার, এবং ইউনিফর্ম থিকনেস যেটা, সরি, টোটাল উইথটা হচ্ছে 80 মিলিমিটার এবং ইউনিফর্ম থিকনেসটা হচ্ছে 20 মিলিমিটার। এই স্ট্রাকচারটা আমাদের এক্স এবং ওয়াই কোনো সাপেক্ষে সিমেট্রিক্যাল না। সো এই স্ট্রাকচারটাকে যখন আমরা অ্যানালাইসিস করব বা এটার জন্য যখন সেন্ট্রয়েড বের করব, প্রথমে আমরা যখন অ্যাক্সিসটাকে ধরে নিচ্ছি, অ্যাক্সিস ধরার ক্ষেত্রে আমাদের ওই ট্রেডিশনাল যেই কনসেপ্ট আমরা একেবারে প্রথমে শিখছিলাম, সেটা যে একেবারে বটম লাইন, একেবারে লেফট লাইন। আমাদের অ্যাক্সিসটা এইভাবে আমরা ধরে নেব, একেবারে বটম লাইন, একেবারে লেফট লাইন। এখন আমরা এই অবজেক্টটাকে বেসিক্যালি 2টা অংশে ভাগ করতে পারি। আমাদের নিচের যেই ফ্লেন্সটা দেখা যাচ্ছে সেইটা, এবং মাঝের যে ওয়েবটা দেয়া আছে সেইটা। এখন এই বিষয়টা একটু খেয়াল করে দেখো, চাইলে কিন্তু আমরা এটাকে এইভাবেও ভাগ করে নিতে পারতাম। ঠিক আছে, মানে আমাদের এই নিচের অংশটুকু হয়তো এরিয়া 2, উপরের অংশটুকু এরিয়া 1। সো ইটস আপ টু ইউ, ওইভাবেও করা যায়, সমস্যার কিছু নেই। এখানে এইভাবে প্রবলেমটা সলভ করছে, কারণ এইভাবে সলভ করলে আমাদের ক্যালকুলেশন প্রসিডিউরটা একটু ইজি হয়।
বা ওইভাবে যদি আমরা ধরে নিই তাও হবে। সো আমরা বেসিক্যালি হাতের বাম দিকের যেই লম্বা অংশটুকু বা রেক্টেঙ্গেলটা আছে সেটাকে অবজেক্ট 1 ধরে নিতেছি, এবং আমাদের বাকি যে অংশটুকু আছে সেটাকে অবজেক্ট বা রেক্টেঙ্গেল 2 ধরে নিচ্ছি। এখন এরপরে যদি আমি ক্যালকুলেশনে আগাই, তাহলে আমাদের এই ওয়ান অবজেক্টের জন্য এরিয়ার ভ্যালু আসতেছে হচ্ছে টোটাল ডেপথ 100 মিলিমিটার এবং থিকনেসটা হচ্ছে আমাদের 20 মিলিমিটার। এরিয়া প্রিটি মাচ ইজি, এখানে আমাদের খুব সহজেই বের করতে পারতেছি আমরা। এরপর এইখানে যেহেতু কোনো এক্সিস এর সাপেক্ষে ও সিমেট্রিক্যাল না, তার মানে এখানে আমাদের এক্স বার ওয়াই বার দুইটার মানই ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বের করতে হবে। সো আমি যদি এই অবজেক্ট ওয়ান এর জন্য এক্স এর মান বের করি, আমাদের একটার জন্য থিকনেসটা হচ্ছে 20 মিলিমিটার, তার মানে হচ্ছে এক্স এর মান আসবে হচ্ছে 20 ÷ 2। এবং আমরা যদি ওয়াই নেই তাহলে টোটাল ডেপথটা হচ্ছে 100 মিলিমিটার, তার মানে হচ্ছে 100 মিলিমিটার/2। সেম ভাবে আমরা যখন রেক্টেঙ্গেল 2 তে যাব, রেক্টেঙ্গেল 2 এর জন্য আমাদের থিকনেসটা তখন দাঁড়াচ্ছে কত? টোটালটা যদি 80 হয় তাহলে বাকি থাকতেছে হচ্ছে 60। তাহলে এই থিকনেসটা হচ্ছে 60 মিলিমিটার, তাহলে এরিয়াটা হবে 60 × 20। সেখান থেকে আমরা এরিয়ার ভ্যালুটা পাবো। এরপরে আমাদের এক্স এর ভ্যালু যখন আমরা ক্যালকুলেশন করব, এক্স এর জন্য আমাদের এই এডিশনাল থিকনেসটুকুকে অ্যাড করে নিতে হবে। দেখো এক্স এর ভ্যালুটা যখনই কাউন্ট করছে তার সাথে এই 20 মিলিমিটারটাকে অ্যাড করে নিছে। সো আমরা আগে এই 20 মিলিমিটারটাকে অ্যাড করে নিব, এরপরে এই অবজেক্টের জন্য যে সেন্টারটার ভ্যালুটা আসে সেই মানটাকে আমরা ধরে নেব। এটা হচ্ছে একেবারে প্রথম প্রবলেমটার মতো। আমরা একেবারে প্রথম প্রবলেমে কি করছিলাম, অ্যাক্সিস থেকে যখন কাউন্ট করছি, অ্যাক্সিস থেকে আমাদের যতটুকু দূরত্ব ওই অবজেক্টটা শুরু হওয়ার আগ পর্যন্ত ততটুকুকে আমরা যোগ করে নিছি। এরপরে বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকুর সেন্ট্রয়েডটা আমরা যোগ করে দিচ্ছি ওটার সাথে। এখানেও সেম কাজ করছে। আমাদের এই 20 মিলিমিটারটাকে প্রথমে ধরে নেওয়া হয়েছে এবং এরপরে আমাদের এটা নিজস্ব যে সেন্ট্রয়েডটা আছে সেটাকে ম্যানুয়ালি এটার সাথে যোগ করা হয়েছে। মানে বাকি অংশ থাকে আমাদের 60 মিলিমিটার। তো 60 মিলিমিটার মিড পয়েন্টে কাজ করবে 30, এবং এটা অ্যাক্সিস শুরু হওয়ার আগ পর্যন্ত আছে 20 মিলিমিটার, মানে টোটাল 50 মিলিমিটার। এরপর এই অংশটুকুর জন্য আমাদের বাকি যে ওয়াই থাকে, ওয়াই হচ্ছে টোটাল থিকনেস এখানে দেওয়া আছে 20 মিলিমিটার, সো এটার মিড পয়েন্টে কাজ করবে 20 ÷ 2। সো এখানে দুইটা অবজেক্ট ছিল, দুইটার ক্যালকুলেশন প্রসেসই খুব সহজ। শুধু ডিফারেন্ট বলতে হচ্ছে আমাদের এখানে অ্যাক্সিস যেটা আছে, যেটা আমরা ধরে নিছি কোনো এক সাপেক্ষে সিমেট্রিক্যাল না হওয়ার কারণে আমরা বোথ অ্যাক্সিসেই ট্রেডিশনাল যে কনসেপ্ট আছে সেই হিসাবে ধরে নিছি, একেবারে বটম লাইন একেবারে লেফট লাইন। এরপর আমরা ক্যালকুলেশন করে এটার জন্য এক্স বার এবং ওয়াই বারের ভ্যালুটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বের করছি। এখানে এতক্ষণ আমরা যে মানটা ধরে নিছি সেটা আমরা এরপর সূত্রে বসাই দিব। সূত্রে বসানোর পর আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারলে যে পয়েন্টের জন্য আছে সেটা আমরা বের করে দেখব। সো এই কোর্সের জন্য আমাদের এই শেপ গুলো করলেই হবে। তোমাদের এখানে একটা রেডিয়াস শেপের দেয়া আছে। অনেক সময় আমাদের ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে বিভিন্ন চ্যানেল সেকশনের ক্ষেত্রে কিছুটা রেডিয়াসের ভ্যালুর কথা চিন্তা করে ক্যালকুলেশন করা লাগে। তারপরও আমি এই কোর্সে সাধারণত রেডিয়াস, হাফ রেডিয়াস বা কোনো পার্শিয়াল অংশের ক্যালকুলেশন করাই না। শুধু আমাদের এখানে রেক্টেঙ্গেল শেপের যে স্ট্রাকচার গুলো আছে এগুলা স্ট্রাকচার মেকানিক্স SM1 2 এগুলাতে আমাদের বারবার রিপিটেড হয়, এই জন্য আমি তোমাদের এগুলার ইন ডিটেলস ক্যালকুলেশনটা দেখাই দিলাম। আশা করি তোমাদের পরবর্তীতে যে কোর্স গুলো আসবে সেখানে তোমাদের এই বিষয়গুলো খুবই হেল্পফুল হবে যদি তোমাদের ইউজ করা হয় আর কি। সো সেন্ট্রয়েডের চ্যাপ্টারটা এতটুকু পর্যন্তই। যদি কারো পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে করতে পারো, না হয় আমরা সেন্ট্রয়েডটা এখানেই শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা মুভমেন্ট অফ ইনার্শিয়া শুরু করবো। স্যার স্যার প্রেজেন্টের আমাদের লিঙ্ক। ত্রিমাত্রিক সেকশন করাবেন? জি, স্যার 3D কোনো সেকশন করাবেন কি? কি সেকশন? আমি তোমার কথাটা স্পষ্ট শুনতে পাইনি। আর স্যার থ্রি ডি কোনো সেকশন তিন আমাদের না ডাইমেনশনাল না শেখাবেন? না কোনো না, আমাদের কোনো সেকশন থ্রি আসবে কি স্যার? 3 ডাইমেনশনাল কোনো সেকশন আমরা করব না, কারণ আমাদের এই মেথড যেটা আমরা ফলো করতেছি এটা আসলে এরিয়া বেসড মেথড। আমরা যখন ওইটাকে 3 ডাইমেনশনাল হিসেবে চিন্তা করব, এই সেম উপায়ে সেন্ট্রয়েড বের করব এবং আমাদের এটার যে থিকনেস আসে সেই থিকনেস বরাবর আমরা ম্যানুয়ালি সেন্ট্রয়েডটা বের করলেই 3D স্ট্রাকচারের জন্য সেম জিনিসের সেন্ট্রয়েড পাওয়া যায়। ঠিক আছে? সো আমরা যখনই এই এরিয়া বেসড মেথড ফলো করব না কেন, তার জন্য কোনো 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের ম্যানুয়াল ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আমরা যে কোনো 3D স্ট্রাকচারকে সেকশন নিয়ে সেই সেকশনের জন্য সেন্ট্রয়েড
বের করলেই বেসিক্যালি আমাদের সেটার সেন্ট্রয়েডটা পাওয়া যায়। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপেক্টে যদি আমরা চিন্তা করি, সব স্ট্রাকচারে কিন্তু আমাদের ইউনিফর্ম, তাই না? আমরা একটা বিমকে চিন্তা করি বা যদি আমরা কলামকে চিন্তা করি, সেটাকে আমরা যদি পার্টিকুলার কোনো একটা অংশের সেকশন নিয়ে নেই, সেই সেকশনের জন্য যদি আমি সেন্ট্রয়েড বাইর করি, তাহলে একেবারে কলামের টপ থেকে বটম পর্যন্ত কিন্তু সেই পয়েন্টেই সেন্ট্রয়েডটা কাজ করবে। ঠিক আছে, সো 3D অবজেক্টের জন্য আমাদের আলাদাভাবে সেন্ট্রয়েড বের করার কোনো প্রয়োজন নেই। এই মেথডে যদি আমরা সেন্ট্রয়েড বের করতে পারি, তাহলে বিমের স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্ট, কলামের স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্ট, সেম প্রসিডিউরে আমরা যদি স্টিল সেকশন নিয়ে কাজ করি, স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্টে একই রকম ইউনিফর্ম সেকশন থাকে এবং একই রকম আমাদের সেন্ট্রয়েডের ভ্যালু কাজ করবে। স্যার একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি স্যার অবশ্যই। স্যার আমাদের কি বের করার প্রয়োজন হয় কিনা কখন? এক্স বার ওয়াই বার। জি স্যার, মানে বা 3D এরকম কোন স্ট্রাকচারের ক্ষেত্রে কখনো আমাদের প্রয়োজন হয় কিনা স্যার, একটু যদি জানতে। 3D? জি স্যার। স্যার না উনি না না, বলতেছে 3D র স্যার জন্য আলাদা। থ্রি স্যার উনি ডাইমেনশন বলতে না, মানে সেন্ট্রয়েডের কনসেপ্টটা আসলে 3 ডাইমেনশনাল ওয়েতে কাজ করে না। ঠিক আছে, জি স্যার। আমাদের যেই ধরনেরই স্ট্রাকচার থাকুক না কেন, সেটার যে প্রজেকশন থাকে বা সেটার যে সারফেস থাকে, সেটার জন্য আমরা আলাদাভাবে সেন্ট্রয়েডটা বের করি। এটা 2D কনসেপ্টের জন্যই প্রিপেয়ার করা। 3D স্ট্রাকচারের জন্য আমাদের আলাদাভাবে বের করা যায়, যদি আমাদের ইউনিফর্ম সেকশন না হয়, সেটার প্রসিডিউরটা ডিফারেন্ট। তখন সেটার জন্য আমাদের টোটাল মেথডই আলাদা, এবং তো সেগুলো আমাদের এই ধরনের ইজি প্রসিডিউরে সলভ করা পসিবল না। ঠিক আছে, যদি আমরা মানে পারফেক্টলি ক্যালকুলেশন করতে যাই, এবং সেটার জন্য আমাদের ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস এর কিছুটা বেসিক থাকা প্রয়োজন। এটা একটু অ্যাডভান্স জিনিস, যদি তোমাদের স্ট্রাকচার 4 বা এরকম কিছুতে কভার করানো হয়, সেটাতে করানো হতে পারে, বাট এই কোর্সে নাই। এই কোর্সে আমরা শুধু 2D স্ট্রাকচারের জন্য এরিয়া মেথড সলভ করে, এরিয়া মেথডের মাধ্যমে এই সেন্ট্রয়েডের প্রবলেম গুলো সলভ করা শিখবো। জি সোহেল কামাল, তুমি কিছু বলতে চাচ্ছো? স্যার ওই যে 8 নাম্বার স্লাইডে যে প্রবলেমটা আছে, এটা একটু দেখা দেওয়া যাবে স্যার? এই রেডিয়াসের এটা, জি স্যার। রেডিয়াসের এটা স্কিপ করে যেতে পারো, এটা প্রয়োজন নেই। রেডিয়াসের জন্য আলাদা সেন্ট্রয়েড আমরা বের করাও শিখি নাই। ওই আলাদা সেন্ট্রয়েড যখন শেখানোর কথা, সেখানে এই ওয়াই বারের সূত্রটা দিয়ে দেওয়া ছিল। তোমরা যদি সিঙ্গারের বইটা দেখো, সিঙ্গারের বইয়ে আমরা এর আগে বলছিলাম যে মাল্টিপল টাইপের শেপের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে সেন্ট্রয়েড প্রি ডিটারমিনেটলি বের করে দেওয়া আছে। যেমন রেক্টেঙ্গেল সেকশনের জন্য হচ্ছে টোটাল উইথ ডিভাইডেড বাই 2। সেম ভাবে আমাদের যখন সেমি সার্কেল স্ট্রাকচার হয়, সেটার জন্য আমাদের ওয়াই বার এবং এক্স বারের জন্য আলাদা আলাদা মান কিভাবে বের করতে হয় সেটা গিভেন দিয়ে দেয়া আছে। এবং আমাদের সেমি সার্কেল স্ট্রাকচার শেপের জন্য ওয়াই বার এর ভ্যালুটা এখানে যে সূত্রটা গিভেন দিয়ে দেওয়া আছে, সেই সূত্রটা দেওয়া আছে, আমরা সেম সূত্র ইউজ করে এখানে এটার মানটা বের করছি। বাট আমার এই কোর্সের জন্য এটা স্কিপ করে যেতে পারো, আপাতত এটা প্রয়োজন নেই। এটা আমি প্রিভিয়াসলি পড়াতাম, বাট রোক স্যার এটা বেসিক্যালি বাদ দিয়ে দিতে বলার পরের থেকে আমি এটা কোর্স থেকে বাদ দিয়ে দিচ্ছি। আর কোনো কোশ্চেন? না স্যার, কোনো প্রশ্ন নেই। ওকে, আর যদি কোনো কোশ্চেন না থাকে, আজকে ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবে, ইনশাআল্লাহ নেক্সট উইকে তোমাদের সাথে আবার কথা হবে। প্রেজেন্ট স্যার।